আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। গাজায় আক্রমণ বন্ধ না হলে হামলা বাড়াবে ইয়েমেনের হুথিরা, ঘোষণা। লোহিত সাগরের জাহাজ লক্ষ্য করে 6টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল ইয়েমেনের হুথিরা। যুক্তরাষ্ট্রের হামলা ইরাকের সাথে উত্তেজনা বাড়াচ্ছে। স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র ছাড়া ইসরায়েলের সাথে সম্পর্ক নয় বলছে সৌদি আরব। এরপর থাকবে গাজায় 136 ইসরায়েলি জিম্মির মধ্যে 32 জনের মৃত্যু এবং শেষে থাকবে ইমরান খানকে ঠেকাতে মরিয়া সেনাবাহিনী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। গাজায় আক্রমণ বন্ধ না হলে হামলা বাড়াবে হুথিরা। ইয়েমেনের হুথি নেতা বলেছেন, গাজায় হামলা বন্ধ না হলে আমরা আরো উত্তেজনা বাড়াবো। ইয়েমেনের হুথি নেতা আব্দুল মালিক আল হুথি এই মন্তব্য করেছেন। তিনি বলেছেন, গাজায় ইসরায়েলি হামলা বন্ধ না হলে গোষ্ঠীটি আরও আক্রমণ করবে। গাজায় ইসরায়েল হামাস যুদ্ধে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে নভেম্বরের মাঝামাঝি থেকে লোহিত সাগরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইরান সমর্থিত হুথিরা। লোহিত সাগরের জাহাজ লক্ষ্য করে 6টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হুথিদের। লোহিত সাগরে আবারও হামলা চালালো ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। জাহাজ লক্ষ্য করে অন্তত 6টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড এই তথ্য নিশ্চিত করেছে। এতে গ্রিসের মালিকানাধীন একটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে এটি চালিয়ে যেতে সক্ষম হয়েছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায়, হুথিদের 3টি ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু ছিল মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী গ্রিসের মালিকানাধীন এমভি স্টারনাসিয়া। 2টি ক্ষেপণাস্ত্র জাহাজের কাছে বিস্ফোরণ হয়, অন্য একটিকে ভূপাতিত করে মার্কিন নৌবাহিনী। বলা হয়েছে এতে জাহাজটির সামান্য ক্ষতি হয়েছে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এমভি স্টারনাসিয়া চলাচলের উপযোগী থাকায় সেখান থেকে চলে যায়। ইয়েমেন থেকে ছোড়া অন্য 3টি ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু ছিল যুক্তরাজ্যের মালিকানাধীন পণ্যবাহী জাহাজ এমভি মর্নিং টাইড। সবগুলোই জাহাজটির কাছে আঘাত হানে, তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। যুক্তরাষ্ট্রের হামলা ইরাকের সাথে উত্তেজনা বাড়াচ্ছে। ইরাকে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলা এবং তার আগে এই অঞ্চলে আমেরিকান সেনাদের ওপর ইরান সমর্থিত মিলিশিয়াদের প্রায় 170টি হামলার ঘটনায় ওয়াশিংটন ও বাগদাদের মধ্যকার সম্পর্কের ফাটল বড় হচ্ছে বলে মনে হচ্ছে। যুক্তরাষ্ট্রের মূল্যায়ন অনুযায়ী শুক্রবারের বিমান হামলা ইরাকের 3টি এবং সিরিয়ার আরও 4টি স্থান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এবং কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম সেন্টার গোয়েন্দা কেন্দ্র থেকে শুরু করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন স্টোরেজ সুবিধাসহ 80টির বেশি লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে। পেন্টাগন বলেছে, অনির্দিষ্ট সংখ্যক মিলিশিয়া সদস্য নিহত বা আহত হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে তারা কোনো ইরানি কর্মকর্তা বা অপারেটিভের মৃত্যুর বিষয়টি অস্বীকার করেছে। জানুয়ারি মাসে জর্ডানের একটি ঘাঁটিতে ড্রোন হামলায় যুক্তরাষ্ট্রের 3 জন সেনা নিহত হবার পরে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা তাদের সংগঠিত হামলাকে প্রয়োজনীয় বলে অভিহিত করেছেন। অন্যদিকে ইরাকি কর্মকর্তারা ক্রমবর্ধমান ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বাগদাদে যুক্তরাষ্ট্রের চার্লস দ্য ফেয়ার্সকে তলব করে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিবাদ করার পরে অভিযোগ করেছেন যে কিছু লক্ষ্যবস্তু সরকারের নিজস্ব সুরক্ষা বাহিনীর অংশ ছিল। ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি বোমা হামলায় নিহতদের জন্য সরকারিভাবে শোক ঘোষণা করেছেন এবং বাগদাদে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সদস্যের সাথে বৈঠকের আগে প্রতিক্রিয়ার সম্ভাবনা কথা বলেছেন। যুক্তরাষ্ট্রের প্রাথমিক বিবৃতির বিপরীতে ইরাকি কর্মকর্তারা আরও ক্ষোভ প্রকাশ করে বলেন, বাগদাদকে সময় আগে এই হামলার বিষয়ে সতর্ক করা হয়নি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় স্বীকার করেছে, ইরাককে কোনো সতর্কতা প্রদান করা হয়নি, তবে মার্কিন হামলা অবাক হওয়ার মতো কিছু ছিল না। পেন্টাগনও ইরাকের কিছু দাবির বিরোধিতা করেছে। ইরাকে যুক্তরাষ্ট্রের প্রায় 2,500 সেনা রয়েছে। তারা সন্ত্রাসী গোষ্ঠী আইএস এর অবশিষ্ট অংশকে মোকাবেলা করার জন্য ইরাকি নিরাপত্তা বাহিনীকে পরামর্শ প্রদান ও সহায়তা করার দায়িত্ব পালন করে। স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র ছাড়া ইসরায়েলের সাথে সম্পর্ক নয়, ঘোষণা সৌদি আরবের। সৌদি আরব সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপন করা হবে না। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সৌদি আরব সফরের প্রেক্ষাপটে নিজেদের অবস্থান পরিষ্কার করল সৌদি আরব। আজ বুধবার একটি বিবৃতিতে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সৌদি আরব জোরালোভাবে যুক্তরাষ্ট্রকে তার অবস্থান জানিয়ে দিয়েছে। এতে বলা হয়েছে, পূর্ব জেরুজালেম সংবলিত 1967 সালের সীমান্তের ভিত্তিতে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা এবং গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত
ইসরায়েলের সাথে কোনো কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করা হবে না। উল্লেখ্য, ইসরায়েলের সাথে সম্পর্ক প্রতিষ্ঠার জন্য সৌদি আরবকে চাপ দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সোমবার সৌদি আরবে কার্যত শাসক ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে সাক্ষাৎ করে নতুন করে বিষয়টি উত্থাপন করেন। মধ্যপ্রাচ্য সফরের প্রথম দিনই তিনি সৌদি আরব যান। 4 মাস ধরে চলা গাজা ইসরায়েলি হামলার প্রেক্ষাপটে তিনি মধ্যপ্রাচ্যের 5টি দেশ সফর করেছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, মোহাম্মদ বিন সালমানের সাথে 2 ঘন্টার বৈঠকে ব্লিংকেন আরও একীভূত অঞ্চল নির্মাণ নিয়ে আলোচনা করেছেন। এই পরিভাষাটি দিয়ে ইসরায়েল সৌদি আরব সম্পর্ক স্বাভাবিকীকরণের কথাই বোঝানো হয়ে থাকে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, গাজায় মানবিক সমস্যা শুরু হয় এবং সংঘাত যাতে আরও ছড়িয়ে না পড়ে তার উপরও বৈঠকে গুরুত্ব আরোপ করা হয়। তারা আরও জানায় যে সৌদি আরব জানিয়েছে তারা এখনও ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে আগ্রহী, তবে তা নির্ভর করছে ভবিষ্যতে একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পথ সৃষ্টিতে ইসরায়েলের রাজি হওয়ার পর। উল্লেখ্য, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই ধারণা প্রত্যাখ্যান করেছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তর আরও জানায়, মার্কিন মন্ত্রী এবং সৌদি ক্রাউন প্রিন্স ইসরায়েলি ও ফিলিস্তিনের জন্য স্থায়ী শান্তি ও নিরাপত্তার ব্যবস্থা দিবে, এমনভাবে গাজার সংকট টেকসইভাবে নিরসনের জন্য আঞ্চলিক সহযোগিতার কথা বলেন। ব্লিংকেনের মিশর, কাতার, ইসরায়েল ও পশ্চিম তীর সফর করার কথা রয়েছে। তিনি মিশর ও কাতারের মধ্যস্থতায় বন্দী মুক্তির প্রস্তাব নিয়ে আলোচনা করবেন। গাজা 136 ইসরায়েলি জিম্মির মধ্যে 32 জনের মৃত্যু। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হাতে আটক 136 ইসরায়েলি জিম্মির মধ্যে 32 জনের মৃত্যু হয়েছে। গতকাল ইসরায়েলি পত্রিকা বাহিনীর 4 কর্মকর্তার বরাতে এই তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। এর আগে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছিল, গাজায় তাদের 132 জন জিম্মি রয়েছে, যার মধ্যে 29 জনের মৃত্যু হয়েছে। গত 7 অক্টোবর ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালায় হামাসের সদস্যরা। ওই সময় 1200 জনকে হত্যার পাশাপাশি 253 জনকে ধরে গাজায় নিয়ে যায় তারা। 7 অক্টোবরে হামলার আগে থেকে হামাসের কাছে 4 ইসরায়েলি জিম্মি ছিল, যার মধ্যে রয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর সদস্য ওরান সাউল এবং হাদার গোল্ডিনের মরদেহ। 2014 সালে তারা নিহত হন। এরপর হামাস তাদের মরদেহ জিম্মি করে। এছাড়া 2014 সালে এবং 2015 সালে স্বেচ্ছায় গাজায় যাওয়া অভরা মেন গেসিটো এবং হিসাম আল সাইদকেও আটক করেন হামাসের সদস্যরা। ধারণা করা হয় তারা এখনও বেঁচে আছেন। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে যে 32 জনের মৃত্যুর কথা বলা হয়েছে, তার মধ্যে 2014 সালে নিহত হওয়া ওই 2 সেনাও রয়েছে কিনা সেটি বিষয়টি স্পষ্ট নয়। প্রভাবশালী মার্কিন এই সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরায়েলি গোয়েন্দারা অসমর্থিত সূত্রের মাধ্যমে জানতে পেরেছেন গাজায় আরও 20 জন জিম্মির মৃত্যু হয়েছে। এখন তারা এটির সত্যতা যাচাইয়ের কাজ করছেন। তবে ইসরায়েলি সেনাবাহিনী সূত্রগুলো দাবি করেছে যে 32 জনের মৃত্যুর কথা বলা হচ্ছে, তাদের বেশিরভাগই 7 অক্টোবর নিহত হয়েছেন। নিহত 32 জনের পরিবারের সদস্যদের এই ব্যাপারে অবহিত করা হয়েছে বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। এবং সর্বশেষ জানাবো, ইমরান খানকে ঠেকাতে মরিয়া সেনাবাহিনী। ইসলামাবাদ উপকণ্ঠে মৃত ঘাসের ওপর জড়ো হয়েছেন কয়েকজন। দেখে এটাকে নির্বাচনকালীন শেষ মুহূর্তের প্রচারণা রাজনৈতিক সমাবেশ মনে করাটা কঠিন। 2 ডজনের মতো লোক নির্বাক বসে আছেন প্লাস্টিক চেয়ারে। প্রচারণার কোনো পোস্টার নেই তাদের হাতে, বক্তব্য দেওয়ার জন্য নেই কোনো মাইক্রোফোন, জনগণকে উদ্ধৃত করতে নেই সাউন্ড সিস্টেমও। যার প্রচারণা এই ছোট্ট সমাবেশ, সেই প্রার্থী আমির মুঘলকেও দেখা যাচ্ছিল না। কয়েক মাস আগে পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই দলের বিরুদ্ধে ধরপাকড় শুরুর পরপরই তিনি আত্মগোপনে যান। কর্তৃপক্ষ এরই মধ্যে তার বাড়িতে অভিযান চালিয়েছে, তার 2 ছেলেকে গ্রেপ্তার করেছে। পাশাপাশি তার বিরুদ্ধে সামরিক বাহিনীর বিপক্ষে বিক্ষোভ করার অভিযোগে মামলা হয়েছে। গোপন স্থান থেকে আমির মুঘল নিউ ইয়র্ক টাইমসকে বলেন, তারা চায় আমরা যেন দল ত্যাগ করি এবং রাজনীতি ছেড়ে দেই। পাকিস্তানের নির্বাচন যতই ঘনিয়ে আসছে, দেশটির শক্তিশালী সামরিক বাহিনী পটভূমিতে সেই সুপরিচিত সুর বাজিয়ে চলেছে। তারা পিটিআই প্রার্থীদের গ্রেপ্তার এবং নিজ দলের বিরুদ্ধে বক্তব্য দিতে বাধ্য করছে। প্রার্থীদের স্বজনদের গ্রেপ্তার করা হয়েছে। কর্মকর্তারা পিটিআই প্রার্থীদের প্রচারণা ঠেকাতে পদক্ষেপ নিচ্ছেন।